আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই খুব ভালো আছো। অগ্নিবীণা নাম শুনেছ? কিসের বই এটা? কবিতার বই। গৃহদাহ নাম শুনেছ? এটা একটা উপন্যাস। কার উপন্যাস বলো তো? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এটা তো প্রবন্ধ সংগ্রহ, এটা লেখাই আছে। গল্পগুচ্ছ, গল্পগুচ্ছের একটা গল্প আমরা গল্প ক্লাসে পড়লাম, তাই না? শুভ গল্প। আর এটা হচ্ছে সধবার একাদশী নাম শুনেছ? কার লেখা? এখানে লেখা আছে দীনবন্ধু মিত্র। এটা কি? এটা হচ্ছে নাটক। তাহলে আমরা কিসের কিসের বই দেখলাম? কবিতার বই, উপন্যাসের বই, প্রবন্ধের বই, গল্পের বই, আর এটা হচ্ছে নাটক। যদিও নাটকের দেখার জিনিস, তারপরে যাই হোক বই। তাহলে এই যে এতগুলো বই দেখলাম, হ্যাঁ, এগুলোকে কবিতা, প্রবন্ধ, নাটক, গল্প, উপন্যাস, এক কথায় কি বলতে পারি? এক কথায় সাহিত্য বলতে পারি। হ্যাঁ, সাহিত্য। তাহলে আজকে আমরা পড়ব সাহিত্যের রূপরীতি। সাহিত্যের রূপরীতি এটি লিখেছেন হায়াত মাহমুদ। প্রথমে আসো লেখক সম্পর্কে জানি একটু। হায়াত মাহমুদ, ওনার জন্ম হচ্ছে 1939 সালে। এবং উনি এখনো বেঁচে আছেন। হায়াত মাহমুদ এটা ওনার ছদ্মনাম, ওনার আসল নাম হচ্ছে মনিরুজ্জামান। যদিও এটা তোমাদের বইতে লিখে নাই, তারপর এটা একটু লিখে রাখবো। ওনার আসল নাম হচ্ছে মনিরুজ্জামান। ওনার জন্ম পশ্চিমবঙ্গে, তবে ওনার বড় হওয়া, শিক্ষা জীবন বাংলাদেশে। বর্তমানে উনি ঢাকার গেন্ডারিয়ায় বসবাস করছেন স্থায়ীভাবে। উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন দীর্ঘদিন। বর্তমানে অবসর জীবনযাপন করছেন। সাহিত্যকর্ম উনি প্রথমে শুরু করেছিলেন উপন্যাস, কবিতা এগুলো দিয়ে, কিন্তু পরবর্তীতে উনি গবেষণামূলক প্রবন্ধের দিকে একটু বেশি কাজ করেছিলেন। ওনার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে স্বগত সংলাপ, প্রেম অপ্রেম নিয়ে বেঁচে আছি, রবীন্দ্রনাথ কিশোর জীবনী একসাথে, নজরুল কিশোর জীবনী, নজরুল প্রতিবাদ খেলা, বাংলা বানানের নিয়ম কানুন, কিশোর অভিধান ইত্যাদি। ওনার লেখা ব্যাকরণ বই তোমরা পড়ে থাকো কেউ। তোমাদের তো একটা বোর্ড বই আছে ব্যাকরণে, তাই না? বোর্ড বইয়ের পাশাপাশি রেফারেন্স বই হিসেবে অনেকে পড়ে থাকে। বইটা দেখে হয়তো দেখেছো তোমরা। এবার আসো আমরা প্রবন্ধ থেকে যাই। সাহিত্যে তো অনেক শাখা আছে, তাই না? এই যে কয়েকটা শাখার কথা তো প্রথমেই বললাম। এই শাখাটি হচ্ছে সাহিত্যের রূপ, হ্যাঁ। আর এই শাখাগুলো কিভাবে গঠিত হয়েছে তার পর্যবেক্ষণ এবং আলোচনাকে বলেছে রীতি। এবং সাহিত্যের রূপরীতি এটা কি? গল্প, উপন্যাস, এটা একটা কবিতা, এটা একটা প্রবন্ধ। অনেক সময় দেখা যায় তোমরা গল্পকে লেখো প্রবন্ধ, প্রবন্ধকে বলো গল্প, তাই না? মানে বই পরীক্ষার খাতায় এরকম দেখা যায় বই করা গল্পে প্রমোদ চৌধুরী এরকম বলেছেন। বই পড়া কি গল্প? বই পড়া তো প্রবন্ধ। তাহলে সাহিত্যের রূপরীতি এটা একটা প্রবন্ধ।
তো বুঝতেই পারছো এখানে সাহিত্যের বিভিন্ন শাখা সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো প্রথমেই আমরা যেই শাখাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কবিতা। ছন্দবদ্ধ ভাষায় অর্থাৎ পদ্যে যা লিখিত হয় তাকে আমরা কবিতা বলে থাকি। সাধারণভাবে যেটা ছন্দবদ্ধ ভাষায় যা লেখা থাকে অর্থাৎ যেটা পদ্য সেটাকে আমরা কবিতা বলে থাকি। যদিও এটা ঠিক কবিতার সংজ্ঞা না, ছন্দ ছাড়াও কবিতা হতে পারে। তারপর মোটামুটি ভাবে কবিতা বলতে আমরা এরকমই বুঝে থাকি, তাই না? কবিতার প্রধান দুটি রূপভেদ হলো মহাকাব্য ও গীতি কবিতা। তাহলে আসো আমরা মহাকাব্য কি গীতি কবিতা কি একটু আলোচনা করি। মহাকাব্য আর গীতি কবিতা। মহাকাব্য এটা কি গীতি কবিতা। মহাকাব্য কি? মহাকাব্য কি বর্তমানে আছে? মহাকাব্য বর্তমানে নেই, ঠিক আছে, এটা বিলুপ্ত। সাহিত্যের ইতিহাসে পাবেন মহাকাব্য কেউ লিখে না। কেন লিখে না? মহাকাব্য জিনিসটা কি? মহাকাব্য জিনিসটা হচ্ছে মহাকাব্য মূলত গল্প থাকে এবং অনেক বড় গল্প। তাহলে উপন্যাসও তো গল্প থাকে, উপন্যাসকে মহাকাব্য? বড় উপন্যাস হলে সেটাকে মহাকাব্য হবে? সেটা মহাকাব্য হবে না, কারণ মহাকাব্য গদ্যে লেখা না, পদ্যে লেখা, ছন্দে ছন্দে লেখা, কবিতার মতো করে লেখা। হ্যাঁ, আর মহাকাব্যে প্রধানত যুদ্ধের কাহিনী থাকবে, যুদ্ধের কাহিনী থাকতে হবে, ঠিক আছে? যুদ্ধের কাহিনীর উপর ভিত্তি করে মহাকাব্যটা রচিত হয় এবং অনেক বড় আকারের হতে হবে এবং সেটা গদ্যে হবে না, সেটা হবে পদ্যে। তো তোমরা হয়তো বা জানো যে উপন্যাস বা গদ্য সাহিত্যে যে গদ্য সেটা আধুনিক কালের সৃষ্টি। মধ্যযুগে প্রাচীন যুগে সাহিত্য মানে সেটা পদ্যই হতে হবে। হ্যাঁ, গদ্য কোনো সাহিত্যের মধ্যে পড়তো না, ঠিক আছে? বর্তমানে কেন মহাকাব্য নেই? বর্তমানে তো উপন্যাস আছে, হ্যাঁ, মহাকাব্যের তো প্রয়োজন নেই। আর বর্তমানে যে যুদ্ধটাই সব জীবনের সবকিছু তা তো না, যুদ্ধ ছাড়াও আরো অনেক কিছু নিয়েই তো উপন্যাস হতে পারে, তাই না? বাংলা ভাষায় মহাকাব্যের চূড়ান্ত সকল রূপ প্রকাশ করেছেন মাইকেল মধুসূদন দত্ত তার মেঘনাদ বধ কাব্যে। মেঘনাদ বধ কাব্য অবশ্যই নাম শুনেছেন, যেখানেই মধুসূদন দত্তের কথা আসে সেখানেই মেঘনাদ বধ কাব্য এটা আসে। তোমরা কতক্ষণ যখন পড়েছো বই পরিচিতিতে অবশ্যই পড়েছো, এর আগের ক্লাসও ছোট ক্লাসেও পড়েছো, মেঘনাদ বধ নামটা অন্তত শুনেছো। তো বাংলা ভাষায় যে মহাকাব্য, যতগুলো মহাকাব্য রচিত হয়েছে তার মধ্যে মেঘনাদ বধ কাব্যটাই শ্রেষ্ঠ বলা। আরো কয়েকটা মহাকাব্যের নাম বলতে পারবে বাংলা ভাষায় রচিত? শুনেছো নিশ্চয়ই তোমরা। কায়কোবাদের যখন কবি কায়কোবাদের যখন কবি পরিচিতি পড়ো তখন ওনার সম্পর্কে লিখেন, মহাকাব্য লিখেছিলেন, তার নাম কি? মহাশ্মশান। এছাড়া তোমাদের আরেকটা পাঠ্য কবিতা আছে জীবন সঙ্গীত, এটি কে লিখেছেন? হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ওনারও একটা মহাকাব্য আছে, তাই না? কি নাম? বিদ্রোহ সংহার। কিন্তু আরো কিছু মহাকাব্য আছে, তবে যতগুলো মহাকাব্য আছে তার মধ্যে মেঘনাদ বধ কাব্যটাই সবচেয়ে সফল। মহাকাব্য রচিত হয় যুদ্ধ বিগ্রহের কোনো কাহিনী অবলম্বন করে, সেটা তো বলেছি। ভারতবর্ষ উপমহাদেশের সর্বপ্রাচীন দুটি কাহিনীর একটি হলো রামায়ণ, অন্যটি হলো মহাভারত। রামায়ণ, মহাভারত নাম নিশ্চয়ই শুনেছ। যারা সনাতন ধর্মে তারা তো অবশ্যই জানেন, ভালোভাবে জানেন।
মহাভারতের তুলনায় না রামায়ণটা একটু ছোটই বলা যায়। হ্যাঁ, রামায়ণে শুধু রামচন্দ্রকে কেন্দ্র করে সমস্ত কাহিনী, আর মহাভারতে অনেক কাহিনী, মহাভারতের কাহিনী শেষ নেই। মহাভারত সম্পর্কে বলা হয় যা নেই ভারতে, যা নেই ভারতে তা নেই ভারতে। এখানে দুইবার ভারত কথাটা বলেছে, যা নেই ভারতে তা নেই ভারতে। প্রথম ভারত মানে হচ্ছে মহাভারত, দ্বিতীয় ভারত মানে হচ্ছে ভারতবর্ষ। অর্থাৎ মহাভারতে যা নেই ভারতবর্ষে তা নেই। অর্থাৎ মহাভারতে অনেক কিছু আছে, অনেক কাহিনী, হ্যাঁ, সেই কারণে বলেছে। রামায়ণ যে এত ছোট তাও না। বাংলা একটা প্রবাদ আছে আছে এরকম, নিশ্চয়ই শুনেছ, 7 কাণ্ড রামায়ণ পড়ে বলে সীতাকার বাপ। তো রামায়ণ হচ্ছে 7টা কাণ্ড, কাণ্ড মানে খণ্ড, 500টা সর্গ, সর্গ মানে পরিচ্ছেদ, এবং 24,000 শ্লোক। এত যে ছোট তা না। তবে মহাভারত আর রামায়ণের 4 গুণ হবে। রামায়ণের কাহিনী আমি একটু সংক্ষেপে বলি, তোমাদের বইতে একটু আছে, আমি আরেকটু বলি। হ্যাঁ, সম্পূর্ণ কাহিনী না অবশ্যই, কিছুটা। রামচন্দ্র হচ্ছে বিষ্ণুর অবতার, এবং তার স্ত্রী সীতা হচ্ছে দেবী লক্ষ্মীর অবতার। যাই হোক, রামচন্দ্রের বাবার নাম হচ্ছে দশরথ। দশরথের 3 জন স্ত্রী, কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রা। এই কৌশল্যার পুত্র হচ্ছে রাম, কৈকেয়ীর পুত্র হচ্ছে ভরত, এবং সুমিত্রার 2টা যমজ পুত্র লক্ষ্মণ এবং শত্রুঘ্ন। এখন কৈকেয়ী, রাজা দশরথ এক সময় খুব অসুস্থ ছিলেন। এই যে রাজার দ্বিতীয় স্ত্রী কৈকেয়ী, সে রাজার খুব সেবা যত্ন করেছিল। রাজা মানে কে? রামচন্দ্রের বাবার কথা বলছি। খুব সেবা যত্ন করেছিল এবং খুব খুশি হয়ে তার স্ত্রীকে জিজ্ঞেস করেছিল যে তুমি কি চাও আমার কাছ থেকে। তখন কৈকেয়ী বলেছিল আমি এখন বলবো না, সময় হলে বলবো। তো রাজা দশরথের বড় পুত্র, হ্যাঁ, বড় ছেলে হচ্ছে রামচন্দ্র। স্বাভাবিকভাবেই তো উনি তো সিংহাসনে বসবেন দশরথের পরে। তো যেদিন অভিষেকের অনুষ্ঠান সিংহাসনে বসার কথা, সেই দিন কৈকেয়ী রাজাকে চেয়ে বলে, মানে দশরথকে চেয়ে বলে যে আপনি তো কথা দিয়েছিলেন যে আমি আপনার কাছে একটা যা জিনিস চাইবো তাই দিবেন, এরকম একটা কথা দিয়েছিলেন আপনি এক সময়। বলছে হ্যাঁ আমার মনে আছে, বলো তুমি কি চাও। বলছে আমি চাই যে আমার ছেলে ভরত সিংহাসনে বসবে এবং রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে দিবেন। তো দশরথ এই কথা শুনে খুবই মনক্ষুণ্ণ হয়। মনক্ষুণ্ণ হলেও কথা মানে তো কথা, কথা যখন দিয়েছে সেটা রাখতেই হবে। তো রামচন্দ্রকে বনবাসে পাঠিয়ে দেয়। রামচন্দ্রকে যখন বনবাসে পাঠিয়ে দেয়, রামচন্দ্রের স্ত্রী সীতাও তার সাথে যায়, এবং তার ভাই লক্ষ্মণ রামচন্দ্রের খুবই অনুগত ছিল, এবং লক্ষ্মণও ভাইয়ের সাথে বনবাসে যায়। ভরত কি করছিল? ভরত তখন ছিল না, ভরত অন্য জায়গায় ছিল। এসে যখন শুনেছে, সেও কিন্তু মায়ের উপর খুবই ক্ষুব্ধ হয়েছে, এবং সে কিন্তু সিংহাসনে বসে নাই। সে রামচন্দ্রের পাদুকা মানে জুতা সিংহাসনের উপর রেখে 14 বছর উনি দেশ শাসন করেছেন। রামচন্দ্রের নামে দেশ শাসন করেছেন, নিজে কখনো সিংহাসনে বসেননি। তো আসল কাহিনীটা বলি, যেটা তোমাদের বইতে লিখেছে। হ্যাঁ, এই যে বনবাসে ছিল তারা, ওখানে রাবণ, নাম শুনেছো? রাবণ, দশানন, যার দশানন, তোমরা বহুব্রীহি সমাসে অনেকবার পড়েছো, তাই না? এই রাবণের বোন শূর্পণখা। এই শূর্পণখা রামচন্দ্রকে দেখে অনেক পছন্দ করে, হ্যাঁ, তার সাথে প্রেম করতে চায়। এখন রামচন্দ্র তো এটা মানেনি। তারপর লক্ষ্মণের কাছে যায়, লক্ষ্মণও তাকে ফিরিয়ে দেয়। তো এতে সে রেগে গিয়ে তাদেরকে খেয়ে ফেলতে চায়। এখন এরা 2 জন মিলে, রাম এবং লক্ষ্মণ মিলে শূর্পণখাকে অনেক শাস্তি দেয়, নাক কান কেটে দেয়। এবং এরাও কিন্তু রাক্ষস, তাই না? রাবণ হচ্ছে রাক্ষস, রাবণের বোনও তো রাক্ষসী হবে। তো শূর্পণখা এতে রেগে গিয়ে তার ভাইয়ের কাছে নালিশ দেয়। তার ভাইকে রাবণ এতে খুবই ক্ষুব্ধ হয় এবং চিন্তা করে যে প্রতিশোধ নিবে। প্রতিশোধ নেওয়ার জন্য সীতাকে অপহরণ করে। হ্যাঁ, অপহরণ এত সহজে করতে পারেনি, এখানে অনেক ঘটনা ছিল, যাই হোক সেগুলো না বলি। অপহরণ করে নিজের রাজ্যে নিয়ে যেয়ে বন্দি করে রাখে। এই সীতাকে উদ্ধার করার জন্য রাবণের মধ্যে যে যুদ্ধটা হয়,
এটাই মূলত রামায়ণের মূলত এটাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। আরো কিছু আছে এরপরের ঘটনা। আর মহাভারতের তো কাহিনী শেষ নাই, বললাম অনেক কাহিনী, সংক্ষেপ খুলে কিছু নাই মহাভারতে। হ্যাঁ, তারপরে যদি সংক্ষেপে বলতে হয় তাহলে হচ্ছে এখানে কৌরব এবং পাণ্ডবদের গৃহযুদ্ধ এবং কুরুক্ষেত্রের যুদ্ধের আগের পরের ঘটনা। এবং তোমরা যে মেঘনাদ বধ কাব্য এতবার নাম শুনেছ, এই মেঘনাদ বধ কাব্যটাও কিন্তু রামায়ণের কাহিনী নিয়ে রচিত হয়েছে। হ্যাঁ, রামায়ণের যে রাম রাবণের যুদ্ধ, এটা নিয়ে এই মহাকাব্যটা। তবে এই মহাকাব্যের একটা বিশেষত্ব হচ্ছে রামায়ণের কাহিনী, এখানকার কাহিনী ঠিক আছে, একই আছে, কিন্তু দৃষ্টিভঙ্গিটা একটু ভিন্ন। সনাতন ধর্মের লোকেরা রামায়ণ যেরকম ভক্তি নিয়ে পড়তো, কিন্তু মাইকেল মধুসূদন দত্ত একটু ভিন্ন দৃষ্টিতে দেখেছেন। হ্যাঁ, রামায়ণে যেটা আছে রাম লক্ষ্মণ এরা খুবই ভালো, এরাই তো নায়ক, তাই না? আর রাবণ হচ্ছে রাক্ষস, রাবণ হচ্ছে খারাপ, দুনিয়া যত খারাপ গুণ আছে সব হচ্ছে রাবণ। কিন্তু মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যে, আচ্ছা মেঘনাদ হচ্ছে রাবণের ছেলে, মেঘনাদ বধ কাব্যে এই রাবণই হচ্ছে নায়ক। ঠিক আছে, রাবণ এখানে রাম লক্ষ্মণ এটা খুব একটা খারাপও দেখায়নি, তারপর রামায়ণে যেভাবে মহৎ করে দেখিয়েছে অতটা মহত্ব মাইকেল মধুসূদন দত্ত দেখায়নি। একটু কাহিনীটা মনে হচ্ছে যেন একটু দৃষ্টিভঙ্গিটা একটু উল্টা। অর্থাৎ এক কথায় মহাকাব্য হলো অতিশয় দীর্ঘ কি কাহিনী কবিতা। মহাকাব্যের মূল লক্ষ্য হচ্ছে গল্প বলা, অর্থাৎ তবে তার গদ্যে না লিখে পদ্যে লিখতে হবে। তাহলে আমাদের মহাকাব্য গেল। ঠিক আছে, এরপরে কি? এরপর আরেকটা কথা বলেছে না, মহাকাব্য আরেকটা কি শাখা? গীতি কবিতা। এবার আসো গীতি কবিতা নিয়ে কথা বলি। গীতি কবিতা হচ্ছে সংক্ষিপ্ত আকারের কবিতা। তাহলে তোমরা যে তোমাদের পাঠ্য হয়েছে কবিতাগুলো পড়েছো, কপোতাক্ষ নদ, সেই দিনে মার, আশা, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এগুলোই গীতি কবিতা। তবে এর নাম গীতি কবিতা কেন? আগের দিনে, আগে মধ্যযুগে বা প্রাচীন যুগে কবিতার মধ্যে সুর থাকতো। ঠিক আছে, কবিতাও গানের মতো করে গাওয়া হতো। হ্যাঁ, সেই কারণে এর নাম গীতি কবিতা। তবে আধুনিক যুগে যে কবিতার মধ্যে সুর থাকতে হবে এমন কোনো কথা নাই, তাই না? কবিতা আলাদা, গান আলাদা। তবে কবিতাও সুর দিয়ে গানের মতো করে গাওয়া যায়। হ্যাঁ, আবার গানের সুর বাদ দিলে সেটাও কিন্তু এক ধরনের কবিতা, তাই না? ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র কিছু গান ও কবিতা রচনা করলেও তার প্রধান সৃষ্টিকর্ম নয়। হঠাৎ করে বঙ্কিমচন্দ্রের কথা কেন বলছে? বঙ্কিমচন্দ্র তো কিছু গান ও কবিতা রচনা করলেও সেটা তার প্রধান পরিচয় নয়। প্রধান পরিচয় কি? প্রধান পরিচয় হচ্ছে উনি কি ঔপন্যাসিক। বঙ্কিমচন্দ্রের কথা বলছে কারণ বঙ্কিমচন্দ্র গীতি কবিতার একটা সুন্দর সংজ্ঞা দিয়েছেন। বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুরণ মাত্র যাহার উদ্দেশ্য সেই কাব্যই গীতিকাব্য। বক্তার ভাবের উচ্ছ্বাসের পরিস্ফুরণ মাত্রই যে কাব্য। হ্যাঁ, মনে করো তোমার কপোতাক্ষ নদ। হ্যাঁ, কপোতাক্ষ নদের কবি মাইকেল মধুসূদন দত্তের একটা ভাবের উচ্ছ্বাস, যে ভাব, যে কপোতাক্ষ নদের সাথে তাকে আবার দেখা হবে, নদীর শব্দটা উনি এখনো শুনতে পান, তার যে ভাব, তার যে আবেগ, হ্যাঁ, সেটারই একটা প্রকাশ, তাই না? এই মন্তব্য সর্বাংশে সত্য। গীতি কবিতার কবির অনুভূতির প্রকাশ হয় সাধারণত দীর্ঘকায় হয় না। যেহেতু অনুভূতির প্রকাশ, সে কারণে এটা খুব অনেক দীর্ঘ হয় না। একটা অনুভূতি আর কতক্ষণ দীর্ঘ হতে পারে?
তবে ক্ষেত্র বিশেষ যদি দীর্ঘ হয় তাতেও অসুবিধা নেই, যদি কবির মনের পূর্ণ অভিব্যক্তি সেখানে প্রকাশিত হয়। বাংলা সাহিত্যে গীতি কবিতার আদি নিদর্শন হচ্ছে বৈষ্ণব পদাবলী। এই যে এখানে বইটা দেখছো মধ্যযুগের বাংলা গীতি কবিতা, এটাই মূলত বৈষ্ণব পদাবলী। হ্যাঁ, নামটা একটু এভাবে লিখেছে, কারণ আছে, যাই হোক সেদিকে না যাই। বৈষ্ণব পদাবলীর মধ্যে কি আছে? বৈষ্ণব পদাবলীতে রাধা কৃষ্ণের কথা। হ্যাঁ, রাধা কৃষ্ণের কথা মানে তো কি বুঝতেই পারছো, রাধা কৃষ্ণের প্রেম কাহিনী, কখনো রাধার কথা কখনো কৃষ্ণের কথা, এগুলি। হ্যাঁ, বাংলা অনেক গানের মতো তুমি দেখবে রাধা কৃষ্ণের কথা আছে, তাই না? রাধাকে রাধিকা বলে, রাই বলে, কৃষ্ণকে কেষ্ট বলে, অনেক গানে দেখবে কালা বলছে। হ্যাঁ, যদি গীতি কবিতাকে শ্রেণী বিভাজনের অন্তর্গত করতেই হয় তাহলে এরকম শ্রেণী বিভাগ করা যুক্তিযুক্ত মনে হয়। কিরকম শ্রেণী বিভাগ? শ্রেণী বিভাগটা একটু লিখি। ভক্তিমূলক, স্বদেশ প্রীতিমূলক, প্রেমমূলক, প্রকৃতি বিষয়ক, আর হচ্ছে চিন্তামূলক বা চিন্তামূলক বা দর্শনাশ্রয়ী। ভক্তিমূলক, ভক্তিমূলক সম্পর্কে কি বলেছেন? ভক্তিমূলক যেমন রবীন্দ্রনাথ, অতুল প্রসাদ, রামপ্রসাদ, রজনীকান্তের রচনা। রবীন্দ্রনাথের অনেক রচনা হচ্ছে ভক্তিমূলক, যেমন গীতাঞ্জলির কবিতাগুলো। গীতাঞ্জলির কবিতা শুনেছ? বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। তারপর হচ্ছে স্বদেশ প্রীতিমূলক, বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম এবং রবীন্দ্রনাথের অসংখ্য কবিতা গান। বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম একটা গান ওনার আনন্দমঠ উপন্যাসে আছে। এটা অনেক বিখ্যাত, ভারতের স্বাধীনতা আন্দোলনে এই গানটা অনেক অনুপ্রেরণা দিয়েছিল। এছাড়া রবীন্দ্রনাথের তো অসংখ্য গান আছে এই স্বদেশ প্রীতিমূলক, শুধু রবীন্দ্রনাথের কেন, আরো অনেকের আছে। তাই রবীন্দ্রনাথের জন্মভূমি কবিতা আছে, আমাদের জাতীয় সঙ্গীত তো স্বদেশ প্রীতিমূলক একটা গান। প্রেমমূলক তো আছেই, তাই না? প্রকৃতি বিষয়ক, প্রকৃতি বিষয়ক তো কত কবিতা আছে, তাই না? আবার আসিব ফিরে, সেই দিনেই মাঠ। আমি তোমাদের যে পাঠ্য সেগুলোর কথাই বারবার বলছি, তাহলে বুঝছি কেন, বোঝার সুবিধার জন্য। চিন্তামূলক বা দর্শনাশ্রয়ী কবিতা, চিন্তামূলক বা দর্শনাশ্রয়ী কবিতা তোমাদের পাঠ্য যে কবিতাগুলো আছে তার মধ্যে কোনটা হতে পারে? জীবন সঙ্গীত হতে পারে, তাই না? শোক গাথা বা
হোক আশ্রয় করে লিখিত কবিতাও এর পর্যায়ে। সাহিত্যের মধ্যে এরকম একটা ধারাও আছে যে সেখানে শোক প্রকাশ করে কবিতাগুলো হচ্ছে, কবিতা বা গান হচ্ছে শোক প্রকাশ করে। হ্যাঁ, যেমন আরেকটা বিখ্যাত কবিতা আছে, আমার কবিতার নামটা ঠিক মনে নাই, লাইনগুলো হতে একটু এদিকে ওদিক হতে পারে শব্দগুলো। বাড়ির মধ্যে যে সবচেয়ে ছোট, খাবার বেলায় কেউ ডাকে না তাকে, সবচেয়ে ছোট পিঁড়িটাতে কেউ বসে না, যে ছিল সবার আগে সেই সবার আগে চলে গেছে। বুঝতেই পারছো কবিতার লাইনগুলো আমি ভুলে গেছি। মোটামুটি এই হচ্ছে কাহিনী। কবিতাটা বিখ্যাত কবিতা, বিখ্যাত কারো লেখা, কিন্তু আমার এখন নামটা মনে নেই। কবিতাটা বিষয়টা এরকম যে বাড়ির সবচেয়ে ছোট একটা বাচ্চা মেয়ে, হ্যাঁ, যে সবার ছোট, যে হেসে খেলে সমস্ত বাড়িটাকে মাতিয়ে রাখতো, সে মারা গেছে। হ্যাঁ, সেই দুঃখ থেকে রচিত কবিতা। ভক্তিমূলক কবিতার মধ্যে কয়েকজন কবি নাম লিখেছিল, রবীন্দ্রনাথ, অতুল প্রসাদ, কামপ্রসাদ, রজনীকান্ত। আচ্ছা, এখানে রজনীকান্তের কয়েকটা কবিতা লাইন ছিল। রজনীকান্ত, ওনার এক ছেলে এবং একটা মেয়ে খুব কম বয়সে মারা যায়। যেদিন মারা যায় তারপরে তিনি একটা কবিতা লিখেছিলেন, সেই কবিতার কিছু অংশ বলি। তোমারই দেওয়া প্রাণে, তোমারই দেওয়া দুঃখ, তোমারই দেওয়া বুকে, তোমারই অনুভব, তোমারই দুই নয়নে, তোমারই শোক পারি, তোমারই ব্যাকুলতা, তোমারই হাহারক। বোঝাই যাচ্ছে একটা কবি শোক থেকে এই কবিতাটা লিখেছেন। তবে এটাকে ভক্তিমূলকও বলা যায়। তোমাদের এখানে বইতে ভক্তিমূলক কবিতার উদাহরণের মধ্যে রজনীকান্তের নামটা দিয়েছেন। হ্যাঁ, এটা একদিকে ভক্তিমূলক বলা যায়, কারণ এখানে কাকে বলছে, এখানে সৃষ্টিকর্তাকে তো বলছে, তাই না? তোমারই দেওয়া প্রাণে, তোমারই দেওয়া দুঃখ, সৃষ্টিকর্তাকে বলছে, সৃষ্টিকর্তারই তো দান, তাই না? আমাদের প্রাণটা। তোমারই দেওয়া বুকে, তোমারই অনুভব, তোমারই দুই নয়নে, তোমারই শোক পারি, তোমারই ব্যাকুলতা, তোমারই হাহারক। একদিকে এটাকে ভক্তিমূলক বলা যায়, আবার আরেকদিকে এটাকে শোকমূলক বা শোক গাথাও বলা যায়, শোক কবিতাও বলা যায়, তাই না? এই যে ভাগগুলো আছে, হ্যাঁ, সবগুলো যে সবসময় আলাদা আলাদা ভাবে থাকবে এমন কোনো কথা নেই। একটু আগে দেখলাম ভক্তিমূলক আর শোকমূলক একসাথে হয়ে যেতে পারে, আবার স্বদেশপ্রীতিমূলক আর প্রকৃতি বিষয়ক একসাথে তো হতে পারে, এটা তো সবসময় হয়, তাই না? প্রেমমূলক আর ভক্তিমূলক একসাথে হতে পারে, আবার অনেকগুলো একসাথে, অনেকগুলো ভাব একসাথেও থাকতে পারে। সবসময় যে আলাদা করা যাবে এমন কোনো কথা নেই। রামপ্রসাদ পড়ছিলাম, রামপ্রসাদ আমরা পড়ছিলাম রজনীকান্তের কবিতা পড়ছিলাম, তাই না? তোমারই দেওয়া প্রাণে। রজনীকান্তের একটা বিখ্যাত গান আছে, সবাই শুনেছো, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, দিন দুঃখিনী মাঝে তোদের, তার বেশি আর সাধ্য নেই। এটা নিশ্চয়ই শুনেছেন। আচ্ছা, এখানে ভক্তিমূলকের আর কার কথা বলছে? অতুল প্রসাদ। অতুল প্রসাদেরও একটা কবিতা, গীতি কবিতা, খুবই বিখ্যাত, হচ্ছে মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। একটু পরিচয় করে দিই তোমাদের। রামপ্রসাদ সম্পর্কে বলা হয়নি। রামপ্রসাদের একটা কবিতার লাইন খুব বিখ্যাত, সেটা হচ্ছে মন রে কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে হতো সোনা। তাহলে এগুলো এমনিতে ভাগ করেছি, ঠিক আছে, এগুলো সবসময় যে আলাদাভাবে থাকবে এমন কোনো কথা নেই, মিলেমিশে থাকতে পারে অনেকগুলো ভাগ কবিতার মধ্যে, তাই না? বাংলা কবিতার বিশেষ দুটি ধারা জনক কে? একজন হচ্ছে কাজী নজরুল ইসলাম, এবং আরেকজন হচ্ছে কবি জসিমউদ্দিন।
আমাদের সাহিত্যে কি কবি বলি আমরা? বিদ্রোহী কবি। এবং দ্বিতীয় জন হচ্ছেন পল্লী কবি। নজরুলের কবিতায় যে উদ্দীপ্ত কণ্ঠস্বর দীপ্তভাবে দেখা মেলে তা পূর্বে বাংলা কাব্যে ছিল না। কাজী নজরুল ইসলাম কবিতা লেখার জন্য তো জেলেও গিয়েছেন, তোমরা তো জানো ভালোভাবে, তাই না? ওনার কবিতার মধ্যে যে দীপ্ত ভাব সেটা এর আগে দেখা যায়নি। যেমন ইংরেজের বিরুদ্ধে ওনার একটা কবিতার লাইন ছিল এরকম, এদেশ ছাড়বে কিনা বল, না হলে কিলের চোটে হাল করিব চল। এই টাইপের কথা এর আগে কেউ কবিতায় লিখেনি। জসীমউদ্দীনের নকশিকাঁথার মাঠ ও সজন বাতিয়ার ঘাট জাতীয় কোনো কাব্য পূর্বে কেউ রচনা করেননি এবং এক্ষেত্রে তার অনুসারীও কেউ নেই। নকশিকাঁথার মাঠ হচ্ছে একটা কাহিনী কাব্য, মহাকাব্য না, কাহিনী কাব্য, আবার গীতি কবিতাও না। ঠিক আছে? তো এই ধরনের আগেও রচনা করেনি, এখনো রচিত হচ্ছে না। ঠিক আছে? সে কারণে বলছে এর অনুসারীও কেউ নেই। আমি কিছু ছবি দেখাই নকশিকাঁথার মাঠে, তাহলে বুঝতে পারবে এটা যে একটা কাহিনী কাব্য। এখানে দেখো, তোমাদের ক্লাস 8-এর রূপাই কবিতাটা ছিল, তাই না? রূপাই কবিতাটা এই নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থের একটু সামান্য অংশ আর সামান্য অংশ, মানে এই যে এই কাব্যের নায়ক যে রূপাই, তার বর্ণনা ছিল রূপাইতে। তারপরে এটা হচ্ছে নায়িকা সাজু। কিছু ছবি দেখে তাহলে বুঝতে পারবে সেখানে কাহিনী আছে। আজকে তো শুধু কবিতা নিয়ে আলোচনা করলাম, সাহিত্যের তো আরো শাখা আছে, আগামী ক্লাসে আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো। আজ এই পর্যন্ত থাক, সবাই ভালো থেকো, আবার দেখা হবে তোমাদের সাথে। ধন্যবাদ।